এক হাত দিয়ে আমার গলাটা এমনভাবে চেপে ধরেছে যেন আমি শ্বাস করতে পারতেছি না। তখন আমি মানে কি করব বুঝতেছি না। আর ওই সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন ছিল যেখানে আমরা মাত্র ৩ জন কিন্তু আমাদের বিপরীতে ওনারা ২৫ এবং জন। যখন আমরা গাড়ি থেকে নামি ওনারা বলছেন যে এখানে কোনো মোবাইল দিয়ে ছবি কিংবা ভিডিও করা যাবে না। তখন আমার সন্দেহটা আরো তীব্র হয়। আর সমুদ্রের মতো মানুষ ওখানে বৃদ্ধাশ্রমে ওনাদের কিডনি বিক্রি করবে এটা মানুষ আসলে বিশ্বাস করতে চাচ্ছে না। কিন্তু আজকে মানে গতকালকে ওনার যেই চরিত্রটা আমরা দেখলাম, তাতে আসলে আমার মনে হয় যে উনার ব্যাপারে যে অভিযোগ বা মামলা হয়েছে এইটা আসলে মিথ্যা কিছু না। এমনকি আমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত অডিও রেকর্ডটা করি তাতে যে কি পরিমাণ উনি সাংবাদিকদের গালিগালাজ করেছে, আমাদের মা-বোন তুলে গালিগালাজ করেছে। এটা শুরু হয়েছিল মূলত ২৩ তারিখ দুপুর ২:৩০ নাগাদ যখন আমি ফেসবুকে স্ক্রল করার সময় একটা পোস্ট দেখতে পাই, যেই পোস্টে লেখা ছিল যে আমার পাশের এলাকার একটা রাস্তায় এক বৃদ্ধা মহিলা যিনি রাস্তায় হামাগুড়ি দিচ্ছেন। তো পোস্টটা দেখার পরে আমি ওখানে ছুটে যাই এবং গিয়ে দেখতে পাই যেটা যে উনি হয়তো ৭০ একজন বৃদ্ধা মহিলা যার মাথার এই জায়গাতে একটা গর্ত হয়েছে, যেই গর্তের মধ্যে পোকা দেখা যাচ্ছে। তো ওনার ওই সিচুয়েশন দেখে আমি আসলে ওনাকে এক মুহূর্তের জন্য ওখানে রাখতে পারিনি। আমি আমরা একটা অটো ভ্যান ঠিক করে ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে এসে ১ম এ ওনার মাথার চুলগুলো ফেলে দিই, কারণ ওনার মাথায় উকুন ছিল। যে উকুনের যন্ত্রণায় উনি মাথা চুলকাচ্ছিল। এরপরে চুলগুলো ফেলে দেওয়ার পরে ওনার মাথা ড্রেসিং করা শুরু হয় এবং যেটা দেখতে পাই যে ওনার যেই গর্ত থেকে অনেকগুলো পোকা বের করা হয়েছে ড্রেসিং করার সময়। এরপরে ওনার মাথা ব্যান্ডেজ করে দেওয়া হয়। উনি ওই রাত্রে হাসপাতালে স্টে করেন। কিন্তু ওনার যে চিকিৎসা সেটা মূলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়ার মতন আসলে ওই চিকিৎসা নাই। তো আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে যদি কোনো সরকারি হাসপাতালে পাঠায়, যেহেতু উনি বেওয়ারিশ, তাই ওনাকে চিকিৎসা করাবে কিংবা ওনাকে ওষুধপত্র খাইয়ে দেবে এরকম আসলে লোকজন পাওয়া যাবে না। সুতরাং আমরা চেয়েছি যে বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম পাওয়া যায় কিন্তু যেখানে ওনার চিকিৎসা হবে প্লাস ওনার থাকা খাওয়ার ব্যবস্থা হবে। সেজন্য আমরা মিল্টন সমাদ্দারের যে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ওনার যে প্রতিষ্ঠানের নাম, সেখানে আমরা যোগাযোগ করি। ওনাকে নেয়ার জন্য রিকোয়েস্ট করি। ১ম এ ওখান থেকে না আসে যে ওনাকে নিবে না। তারপরে যেহেতু আমি এর আগে এইভাবে মানে চাইল্ড কিংবা ওল্ড কেয়ারে আমরা যোগাযোগ করিনি, তাই একটু খোলামেলা কথা বললাম যে, "এখানে কি টাকা পয়সার কোনো ব্যাপার আছে কিনা? তাহলে আমাদেরকে খোলামেলা বলতে হবে।" ওনারা বলছে, "হ্যাঁ, টাকা পয়সার ব্যাপার আছে। প্রতি মাসে ৳১৮,০০০ পে করতে হবে ওনাকে ওখানে রাখতে হলে।" এখন ৳১৮,০০০ আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে। যেমন ওনার তো ওয়ারিশ নাই। উনার হয়তো ৫-৭ হাজার টাকা আমরা প্রতি মাসে দিতে পারি। কিন্তু ১৮,০০০ টাকা এটা অনেক বেশি মনে হয়ে যায়। এরপরেও আমরা উনার যে চিকিৎসাটা বা উনার যে ক্ষত এইটার দিক বিবেচনা করে আমরা ফান্ডিং কালেকশন শুরু করি এবং ওনাদেরকে জানাই যে হ্যাঁ, আমরা ১৮,০০০ টাকা দিয়ে পার মান্থ ওনাকে আপনাদের ওখানে রাখতে চাই। চিকিৎসা এবং থাকা খাওয়ার ব্যবস্থা আপনারা করবেন। পরবর্তীতে জানতে চাই যে তাহলে কাগজপত্রের যে ব্যাপারটা সেটা কি? তখন ওনাদের মানে হেল্পলাইন থেকে ওনাদের ম্যানেজারের নাম্বার দেওয়া হয়। ম্যানেজারের সাথে কথা বলতে বলা হয়। আমরা যখন ম্যানেজারের সাথে কথা বলি, ম্যানেজার আমাদেরকে জানালো যে ওনাকে নেয়া যাবে না। তো ১ম এ বলল নেয়া যাবে না, তারপরে বলল টাকা দিলে নেয়া যাবে। পরে আমরা টাকা দিতে রাজি হয়েছি, তারপরে বলল যে নেয়া যাবে না। তো আমরা স্বভাবত একটু কষ্ট পেয়েছি, যেখানে উনার চিকিৎসা হচ্ছে না। চিকিৎসার অভাবে উনি ধুঁকে, ধুঁকে আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরা একটা ফেসবুক পোস্টে এই বিষয়টা জানিয়ে দেই যে মিল্টন সমাদ্দার ওনাকে নিচ্ছে না। ওনার অফিস প্রতি মাসে ১৮,০০০ টাকা চাচ্ছে। আমরা টাকা দিতে রাজি হয়েছি, তারপরও ওনাকে নিবে না। এখন এর পাশাপাশি এটাও বলি যে যদি অন্য কোনো ব্যবস্থায় বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান করে থাকে, এ ব্যাপারে যদি কেউ হেল্প করতে পারে। তো এইটা পোস্ট করার পরে সাংবাদিক ভাইয়েরা মিল্টন সমাদ্দারকে ফোন করে যে, "আপনি কেন নিচ্ছেন না রোগীকে কিংবা রোগী নেওয়ার জন্য টাকা নিচ্ছেন কেন?" সাংবাদিক ভাইয়েরা ওনাকে এইভাবে প্রশ্ন করে, যার কারণে উনি আসলে একটু বিরক্ত ফিল করেন এবং একটু মানে নিজেকে ওয়েটলেস মনে করতে শুরু করে। এর জন্য উনি ওনার অফিসে আমি যতদূর জানতে পেরেছি, ওনার অফিসে আমাকে নিয়েই একটা মিটিং করা হয়েছে যে আমার পোস্টের কারণে সাংবাদিকরা তাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছে কেন? মানে আমি কেন পোস্ট করেছি? এজন্য উনারা একটা কৌশল করে আমাকে উনার অফিস পর্যন্ত নিয়ে আসতে আসলে একটা কৌশল অবলম্বন করে। যেটা হচ্ছে মিল্টন সমাদ্দার আমাকে পরবর্তীতে বলে যে উনাকে নিয়ে আসেন। উনার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধুমাত্র থানায় একটা জিডি করে সেই জিডির কপিটা নিয়ে আসেন। তো আমরা ২ দিন ধরে থানায় ঘোরাফেরা করার পরে অবশেষে জিডি করতে সক্ষম হই। সেই জিডির কপি নিয়ে আমরা যখন ঢাকায় রওনা করি, আমরা তখন মিল্টন সমাদ্দারের সাথে যোগাযোগ করি যে, "ভাই, আমরা কিন্তু ওনাকে নিয়ে আসতেছি।" এখন উনিও বলছেন যে হ্যাঁ, আসেন। তারপরে ভয়েসে কথাবার্তা আদান-প্রদান হয়। উনি আমার ভয়েস চিনতে পারে যে আমার মানে মোটামুটি একটু পরিচিত মুখ হিসেবে উনি আমাকে ধরে নেয়।
এরপরে উনি ওনার ম্যানেজারের নাম্বারও দিয়ে দেয় যে শুধু ম্যানেজার ওখানে থাকবে, আপনি এসে ওনাকে কল করে ঘুম থেকে উঠাবেন। তো আমরা সেই মানে ওনার প্রতিষ্ঠানে পৌঁছাই রাত 2:30 নাগাদ। তো কাউকে কল দিতে প্রয়োজন হয়নি, গাড়িটা ওনার প্রতিষ্ঠানে নিয়ে দাঁড় করালাম। একে একে সবাই এমনভাবে ছুটে আসলো যেন মানে আমাদেরকে সাদর আমন্ত্রণ জানাতে এসেছে। কিছুটা অবাক হলাম যে এখানে তো এত রাতে 2:30টার সময় তো সবার সজাগ থাকার কথা না। তখন আমার সন্দেহ হওয়ায় আমরা হচ্ছে কি আমি করছি কি আমার ফোনের লাইভ লোকেশনটা আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করি, যেন ওরা জানতে পারে যে আমি এখানে আছি, এইটা যেন প্রুফ থাকে যদি কোনো ঝামেলা হয় এখানে। এবং অডিও রেকর্ডটা আমি চালু করে রাখি। এবং যখন আমরা গাড়ি থেকে নামি ওনারা বলছেন যে এখানে কোনো মোবাইল দিয়ে ছবি কিংবা ভিডিও করা যাবে না, তখন আমার সন্দেহটা আরও তীব্র হয়। আর যেহেতু লোকেশন শেয়ার করা আছে এবং অডিও রেকর্ডটা চালু করা আছে সেজন্য একটু স্বস্তি পাই। এরপরে ওনারা মিল্টন সমাদ্দারকে ডেকে আনে। আমি যেহেতু ওনার সাথে প্রথম সাক্ষাৎ করি, ওনাকে গিয়ে সালাম করি এবং হ্যান্ডশেক করার ট্রাই করি, কিন্তু উনি হ্যান্ডশেক না করে উনি আমাকে এইভাবে বলছে যে মিয়া তোমার জন্য আমি এই 2টা দিন ঘুমাইতে পারি না, কী সব পোস্ট করছো, সাংবাদিকরা আমার জ্বালাইতেছে 2টা দিন ধরে। আমি ওনাকে বললাম ভাই অফিস থেকে মানে আপনাদের অফিস থেকে ঠিক যেইভাবে বলা হয়েছে আমি সেইভাবেই পোস্ট করছি, আমাদের তো কষ্ট লাগে, ওনাকে নিয়ে বিনা চিকিৎসা আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কোনো সমাধান পাইতেছি না, এই জন্য মানে একটু কষ্টের দিক থেকে পোস্টটা করা হয়েছে। এইটা বলার সাথে সাথে উনি চিল্লাপাল্লা করতেছে, গালিগালাজ করতেছে এবং আমাকে সর্বপ্রথম আঘাত করে চোখের উপর আমাকে সর্বপ্রথম ঘুষি মারে। আমার চোখে হয়তো এখনও দাগ আছে, আপনি খেয়াল করে দেখতে পারবেন। এবং এইখানে দেখেন, এইখানে কিন্তু আমার দাগ রয়ে গেছে, এই জায়গাটা দাগ আছে ধরাধরি মারামারি করার কারণে। উনি আমাকে বেশ কয়েকটা চড় থাপ্পড় দিয়েছে, উনি চোখে ঘুষি মেরেছে। এবং ওনার সাথে ওনার যে ওই বৃদ্ধাশ্রমের যে ম্যানেজার দেবাশিস, উনি আমাকে ওনার থেকে ফেরানোর নামে এক হাত দিয়ে ওনার মানে বসকে বা মিল্টন সমাদ্দারকে ফিরেছে, আর এক হাত দিয়ে আমার গলাটা এমনভাবে চেপে ধরেছে যেন আমি শ্বাস করতে পারতেছি না। তখন আমি মানে কি করব বুঝতেছি না। আর ওই সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন ছিল যেখানে আমরা মাত্র 3 জন, কিন্তু আমাদের বিপরীতে ওনারা 25 জন। সুতরাং রাত 2:30টার সময় এমন একটা নির্জন এলাকা যেখানে শুধু খেকশিয়াল ছাড়া আমরা কিছুই দেখিনি। ওই এলাকায় আমরা আসলে কিছু করার সামর্থ্য থাকলেও কিছু আসলে করতে পারিনি, যার কারণে আমরা আসলে চুপ করে সব কিছু সহ্য করেছি। এক পর্যায়ে ওনারা আমাদেরকে মারধর করে জোরপূর্বক আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে ওনারা ওনাদের ক্যামেরায় আমাদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে যে ওনাদের কোনো দোষ নেই, সব দোষ আমাদের, এবং আমরা পোস্ট করে ভুল করেছি, ওনাদের কাছে ক্ষমা চেয়েছি এবং ওনারা যে টাকা চেয়েছে এইটা সম্পূর্ণ মিথ্যা। এইভাবে ওনাদেরকে আমাদের স্বীকারোক্তি দিতে হয়েছে বাধ্যতামূলক, কারণ ওই সময় আসলে আমাদের কিছু করা ছিল না। এরপরে এইটা ক্যামেরা রেকর্ডিং করা শেষ, ওনারা এন্ট্রি নিল, রুগীটা ওনারা রেখে দিল। এখন উনি আমাদের সাথে ভালো ব্যবহার করতেছে, হেসে খেলে ভালো ব্যবহার করতেছে। আমরাও আসলে যা বোঝার বুঝে গিয়েছি। এবারে ওখান থেকে কোনো সিস্টেমে বের হয়ে আসার পরে আমি প্রাথমিক ট্রিটমেন্ট নিই ঢাকা মেডিকেল কলেজে এবং আজকে বিকেলে সাংবাদিক সম্মেলন করি। হ্যাঁ, রুগী ওখানে এখন আছে এবং ওনারা না ওখানে কোনো টাকা পে করতে হয় না, বেওয়ারিশ হিসেবে ওখানে ভর্তি করানো হয়েছে। এবং ওনাদের আজকে একটা ভিডিও আপলোড হয়েছে, যেই ভিডিওতেও ওনারা স্বীকার করেছে রুগী ওনাদের কাছে হেফাজতে আছে। না, ওনারা এখন সাংবাদিকরা যেহেতু ফোন করেছে, বিষয়টা জানাজানি হয়ে গেছে, সেই জন্য আর ওনারা টাকাটা আসলে নেবে না। না, এটা আমাদের কাছে প্রমাণ নেই, কিন্তু উনি দেখবেন ওনাদের ভিডিওতেই বলা আছে যে হ্যাঁ আমরা টাকা চেয়েছি, কিন্তু আমরা যে ওই তাড়াহুড়োর সময় আমরা ওইটা আসলে রেকর্ড করতে আমরা এখন ওনারা নাকি নতুন সিস্টেম চালু করছে, রুগী রাখতে হলে 18,000 টাকা পার মান্থ পে করতে হবে। হ্যাঁ, আগে তো টাকা নিত না, এখন টাকা নিচ্ছে। এখন দেখা যাচ্ছে মানুষ তো ভিডিওতে ওনার মানে ভালো দিকটা দেখে, কিন্তু আমরা ওনার যে খারাপ দিকটা সেইটা ওনার সরেজমিনে ওনার মানে ওই আশ্রমে গিয়ে আমরা আসলে লক্ষ্য করেছি। এখন যেহেতু ওনার ওইটা প্রথম দিকের একটা মামলা ছিল এবং উনি এই যে মানবিক কাজটা করে মানে দেশের প্রায় অধিকাংশ মানুষের একটা সিম্প্যাথি কামিয়ে নিয়েছে অলরেডি। এই জন্য ওনার যে অভিযোগটা এসেছে, অভিযোগটা আসার পরেও মানুষ আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মিল্টন সমাদ্দারের মতো মানুষ ওখানে বৃদ্ধাশ্রমে ওনাদের কিডনি বিক্রি করবে, এটা মানুষ আসলে বিশ্বাস করতে চাচ্ছে না। কিন্তু আজকে মানে গতকালকে ওনার যেই চরিত্রটা আমরা দেখলাম,
তাতে আসলে আমার মনে হয় যে উনার ব্যাপারে যে অভিযোগ বা মামলা হয়েছে এইটা আসলে মিথ্যা কিছু না। এমনকি আমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত অডিও রেকর্ডটা করি তাতে যে কি পরিমাণ উনি সাংবাদিকদের গালিগালাজ করেছে, আমাদের মা-বোন তুলে গালিগালাজ করেছে এবং মেরেছে সেটা তো আমি বললামই। তাতে আসলে মনে হয় না যে আসলে মিল্টন সমাদ্দার এই মামলার থেকে দায়মুক্ত আছে। আমি মানে সরকারের কাছে একটাই অনুরোধ করব যে উনার প্রতিষ্ঠান বন্ধ না করে যাতে সরকারিভাবে ওনাকে ওই প্রতিষ্ঠান দেখাশোনা করা হয় এবং ওনার মালিকানা ওই প্রতিষ্ঠান ছেড়ে যাতে না দেওয়া হয়। গ্রেপ্তার হোক সেটা আসলে আইন করবে, যে আমরা অভিযোগ করব কিংবা মামলা করব, গ্রেপ্তার করতে হয় কিনা সেটা আইন করবে। কিন্তু আমরা চাই যে উনি যে ওনার ব্যাপার অভিযোগ আছে যে রোগীদের সাথে উনি খারাপ ব্যবহার করেন এবং আমরা তো ভুক্তভোগী যে আমাদের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে, আমাদেরকে মেরেছে পর্যন্ত। আমরা চাই যে আমরা আমাদের সাথে যা হয়েছে হয়েছে, আমরা পরবর্তীতে যাতে কোনো জেনারেশন রোগী হোক, রোগীর আত্মীয়স্বজন হোক কিংবা আমাদের মতো স্বেচ্ছাসেবী হোক, যাতে ওনার প্রতিষ্ঠানে গিয়ে এরকমের হয়রানির শিকার হতে না হয়। সাংবাদিকদের প্রতি চরম একটা আক্রোশ এবং সাংবাদিকদের মনে হয় যে ভয় পায়, কারণ আসলে চোর পুলিশ দেখলে কিন্তু ভয় পাবি। চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে, এবং যদি অপরাধী সে পুলিশ দেখলে ভয় পায় এবং সাংবাদিকদের দেখলে যেহেতু সে ভয় পায়, তার মানে এটা প্রমাণ করে যে ওনার মধ্যে আসলে উনি একটা মানে এই মানবতার কাজের আড়ালে উনি একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন যেটা আসলে অবৈধ। এটার মাধ্যমেই প্রমাণ পায় আসলে। আসলে আমার সাথে সাংবাদিক থাকার পরেও ওনারা সাংবাদিকের নাম শোনার সাথে সাথেই উনারই ওই মিল্টন সমাদার আরও বেশি চড়া হয় এবং সাংবাদিক পরিচয় দেওয়া ইলিয়াস ভাইয়ের উপরেও আক্রমণ করে এবং মারাত্মকভাবে তাকেও জখম করে।